ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের চতুর্দশ পর্ব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, লাল বাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস, বিরোধী মতের উপর দমন পীড়ন, আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি, ভোট চুরি সহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাকশাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। বিরোধী মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা জাসদের প্রায় 25,000 নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে। নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি, হিটলারের এমএম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন। তাই আমি আমার শ্রোতাদের মধ্যে 18 বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। অধ্যায় 4। দেশে বিদেশে পত্রপত্রিকায় বিভীষিকার বর্ণনা। আওয়ামী লীগ শাসনামলে সরকার সংবাদপত্রের উপর কঠোর খড়গহস্ত থাকা সত্ত্বেও রক্ষী বাহিনী, মুজিববাদী ও সমজাতীয় বাহিনীগুলির হত্যা, সন্ত্রাস ও নির্যাতন সম্পর্কে দেশে বিদেশে পত্রিকায় বেশ কিছু রিপোর্ট ছাপা হয়েছে। এসব রিপোর্ট ছাপার অপরাধে দেশের বহু পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। বিদেশে অনেক সাংবাদিককেও অপদস্থ হতে হয়েছে। আমি বিষয়সূচির সঙ্গে সংশ্লিষ্ট কিছু রিপোর্ট দেশে বিদেশে পত্রিকা থেকে উদ্ধৃতি দিচ্ছি। বিদেশি পত্রিকা ফ্রন্টিয়ার, কলিকাতা, ভলিউম বি, নং 2। তাহলে শাসনতান্ত্রিক পরিবর্তন এবং নাগরিক অধিকার মুলতবি রাখার রাজনৈতিক গুরুত্ব কি? নিঃসন্দেহে মুজিবের প্রথম উদ্বেগের কারণ হচ্ছে বামপন্থী দল ও উপদলগুলোর বিরুদ্ধে সশস্ত্র অভিযান। বাংলাদেশের রাজনীতি এতটা একদলীয় হয়ে গেছে যে বিরোধী রাজনৈতিক দলগুলি আত্মগোপন করতে বাধ্য হয়েছে। তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টের অভিযানের অস্ত্র হচ্ছে তার গুপ্ত পুলিশ ও আধাসামরিক মিলিশিয়া রক্ষী বাহিনী। গ্রাম বাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ত্রাসের রাজত্ব চালাচ্ছে। ময়মনসিংহ জেলার একটি থানাতেই তথা নান্দাইল থানাতেই শত শত তরুণ চাষি ও ছাত্রকে হত্যা করা হয়েছে। এ এলাকার গরিব চাষিদের মধ্যে সিরাজ শিকদারের দলের বিশেষ প্রভাব ছিল এবং গত 3 বছরের শেষেও তারা কার্যত এ অঞ্চল নিয়ন্ত্রণ করেছে। প্রত্যক্ষদর্শীর হিসেব মতে রক্ষী বাহিনী গত জানুয়ারিতে এক ময়মনসিংহ জেলাতে অন্তত 1500 কিশোরকে হত্যা করে। এদের অনেকেই সিরাজ শিকদারের পূর্ব বাংলা সর্বহারা পার্টি ইবিপিপি এর সদস্য ছিল। অন্যদের মার্ক্সবাদী ও লেনিনবাদী দলের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করা হয়েছিল। এমনকি অনেক বাঙালি যুবক যারা রাজনীতিতে ততটা সক্রিয় ছিল না, তারাও এই সন্ত্রাসের অভিযানে প্রাণ হারিয়েছে। রক্ষী বাহিনী কি করে মস্তকবিহীন দেহ, সিরাজ শিকদার নামাঙ্কিত পোস্টার পেরেক দিয়ে এঁটে লাশ সদর দপ্তরে ফেলে দিয়েছে তার বর্ণনা নিহতদের আত্মীয় স্বজনের মুখে শোনা যায়। বস্তুত বাংলাদেশে বিভৎসতা ও নিষ্ঠুরতার অভাব নেই। যারা সৌভাগ্যবশত রক্ষী বাহিনীর ক্যাম্প থেকে ছাড়া পেয়েছে তাদের মুখে মধ্যযুগের অত্যাচার পদ্ধতি অনুসৃত হবার কথা শোনা যায়। অত্যাচারের সাধারণ হাতিয়ার লৌহদণ্ড, সূচ, গরম পানি ও অন্যান্য গার্হস্থ্য সামগ্রী। কিছু বিরোধী রাজনৈতিক দল সম্পর্কে তথা উদ্ঘাটনে এগুলো যথেষ্ট কার্যকরী।
তাছাড়া এসব হাতিয়ার প্রয়োগের ফলে শরীরের যে ক্ষতি সাধন হয় তার জের চলে সারা জীবন। ইতিমধ্যে দ্বিতীয় বিপ্লবের রাজনীতি স্পষ্টতর হয়ে উঠেছে। এর প্রধান দিক হচ্ছে বাংলাদেশের বিপ্লবীদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম। পশ্চিমের পুঁজিবাদী দেশগুলোর বিভিন্ন সংবাদপত্র তথা ব্রিটিশ বুর্জোয়া শ্রেণীর সাপ্তাহিক ইকোনমিস্টের মতো সংবাদপত্রে মত প্রকাশ করেছে যে দ্বিতীয় বিপ্লব প্রবর্তনে মুজিবের নিজস্ব উদ্দেশ্য হল প্রধানত তার নিজের অহমিকা চরিতার্থ করা এবং রাজনৈতিক গৌরবের অন্বেষণ, যে গৌরব পাগলামির নামান্তর। জো গ্যান্ডেলম্যান, শিকাগো ডেইলি নিউজ, 23 জুন 1975। জনৈক বিদেশি সাংবাদিক একটি প্রখ্যাত ম্যাগাজিনে রক্ষী বাহিনী সম্পর্কে সমালোচনা করার পর স্পষ্ট হয়ে উঠল যে রক্ষী বাহিনী বাংলাদেশ সরকারের কাছে প্রিয় আলোচ্য বিষয় নয়। নীরব হুকুম জারি হলো, উক্ত সাংবাদিককে ফের বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। এই স্পর্শকাতরতা কেন? সম্ভবত এই জন্যই যে রক্ষী বাহিনী বিপুল অস্ত্রশস্ত্র ও পরিবহন ব্যবস্থা সহ একটি আধাসামরিক প্রতিষ্ঠান, অথবা রক্ষী বাহিনীর বিব্রতকর সংখ্যা এর কারণ হতে পারে। এখনই এর সংখ্যা 25,000 এবং পরিকল্পনা থেকে বোঝা যায় যে যখন চূড়ান্ত রূপ নেবে তখন রক্ষী বাহিনী পাকিস্তান এমনকি ব্রিটিশ আমলে যে সেনাবাহিনী মোতায়েন রাখা হতো তা ছাড়িয়ে যেতে পারে। জাতির পিতার নামে রক্ষী বাহিনী ব্যাপক উৎপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করা হয়। বস্তুত এর প্রতীক হচ্ছে একটি আর্ম ব্যান্ড। আর্ম ব্যান্ডের ছবিতে তর্জনী উপরের দিকে উঁচিয়ে আছে, যা মুজিবের সচরাচর বক্তৃতাকালীন ভঙ্গিতে প্রতিফলিত করে। বাঙালিরা বলেন, গোপনে সংবাদ সংগ্রহের ব্যাপক অভিযান চালানো হচ্ছে। পাকিস্তান আমলে যা করা হতো তা থেকে এ আদৌ তফাৎ নয়। একমাত্র রুদ্ধদ্বারের অন্তরালে লোকজন মুখ খুলে কথা বলে। ঢাকায় অবস্থানরত জনৈক ভারতীয় সাংবাদিক যেমন বলেছেন, ঢাকায় বিখ্যাত প্রেস ক্লাবে যারা সব রকম বিষয়ে কথা বলতেন, এখন তারা শুধুই আবহাওয়া, কানাডা এ ধরনের বিষয়ে কথা বলেন। অভ্যন্তরীণ মতবিরোধ দমন করা ছাড়াও সরকার সাংবাদিকদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, যা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির পক্ষে শুভ নয়। হংকং নিউজ ম্যাগাজিনে মুজিবের বিরুদ্ধে লেখার জন্য জনক সাংবাদিককে বাংলাদেশের নিউজ এজেন্সি থেকে বরখাস্ত করা হয়েছে। পিটার গিল, ডেইলি টেলিগ্রাম, লন্ডন, 27 জানুয়ারি 1975। এক মাস আগে শেখ মুজিব জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং বামপন্থী গেরিলা নেতা সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে জরুরি আইন প্রয়োগে বিন্দুমাত্র সুশাসন, বর্তমানে সুশাসন বলতে কিছুই নেই। পুনঃপ্রতিষ্ঠা সন্দেহ কিনা? রিভার্স ডাইজেস্ট, মে 1975। জনগণের মধ্যে শেখের জাদুকরী ইমেজ ক্রমশই হ্রাস পাচ্ছে। এই পটভূমিতে শেখের পদক্ষেপগুলো ক্রমই নির্দয় হচ্ছে। স্বাধীনতার পর থেকে এই যাবৎকাল পর্যন্ত অন্তত 2000 আওয়ামী বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মী খুন হয়েছেন। শেখ মুজিব দুটি বেসামরিক সংগঠনের উপর বিশেষভাবে নির্ভরশীল। একটি হচ্ছে তার ভাগিনার নেতৃত্বাধীন 1 লাখ সশস্ত্র একগুঁয়ে যুবকের সংগঠন যুবলীগ, এটি জাতীয় শুদ্ধি অভিযানে নিয়োজিত। অপরটি হচ্ছে তার মুজিব তথা নিরাপত্তা বাহিনী, নিষ্ঠুর রক্ষী বাহিনী। শেষোক্ত দলটি যে কোনো কারণেই যখন তখন বন্দুক উঁচিয়ে কারখানায় প্রবেশ করে শ্রমিক নেতাদের খবরদারি করে, গ্রাম এলাকায় আকস্মিক কারফিউ জারি করে জনগণের মধ্যে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। শেষোক্ত দলটি যে কোনো কারণেই যখন তখন বন্দুক উঁচিয়ে কারখানায় প্রবেশ করে শ্রমিক নেতাদের উপর খবরদারি করে, গ্রাম এলাকায় আকস্মিক কারফিউ জারি করে জনগণের মধ্যে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। এরা লোকদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় এমন নির্মম নির্যাতন চালিয়ে থাকে, যার পরিণতিতে এ যাবৎ বহু লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিউজ উইক, 15 জুলাই 1975। রক্ষী বাহিনী নামক একটি আধাসামরিক বাহিনী পুনরায় নির্যাতন এবং হত্যাযজ্ঞে মেতে উঠেছে। বিদেশি সাংবাদিকদের কাছে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে বলতে যেয়ে আজও পাকিস্তানি আমলের মতোই জনগণ ভয়ে কেঁপে ওঠে। সম্প্রতি জনৈক মন্ত্রীর বাড়ি ঘেরাওকারী একটি মিছিলের উপর রক্ষী বাহিনীর মেশিনগান উত্থিত হয় এবং ঠান্ডা মাথায় এরা উক্ত মিছিলের 19 জনকে হত্যা করে। নাগরিক অধিকার এবং আইন সাহায্যকারী কমিটির 160 জন সদস্য গত সপ্তাহে অত্যন্ত কঠোর ভাষায় রক্ষী বাহিনীর নিন্দা করেছে। সর্বস্তরের জনগণের রাজনৈতিক ও সামাজিক জীবনে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে উক্ত কমিটি অভিযোগ করে। কেভিন রিশার্টি, ফিনান্সিয়াল টাইমস, লন্ডন, 16 আগস্ট 1975।
চোরাকারবার থামাবার জন্য মুজিব সেনাবাহিনীকে তলব করলেন, কিন্তু তাদের হাতে পর্যাপ্ত ক্ষমতা দিতে রাজি হলেন না, বরং রক্ষী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার জন্য চাপ দিলেন। বিশেষ সুবিধাভোগী রক্ষী বাহিনী মুজিবের প্রতিরক্ষার জন্য গড়ে তোলা হয়েছিল। রক্ষী বাহিনীর প্রতি সেনাবাহিনীর বিশেষ বিরাগ ছিল। সেনাবাহিনীর জনক অফিসার মন্তব্য করেছিলেন যে রক্ষী বাহিনী শুধুমাত্র ঢাকাকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম, কেননা তারা স্থানীয় গুন্ডাদের তুলনায় উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত ঠগদের নিয়ে গঠিত। কার্যত মাস কয়েক আগেই অবশ্যম্ভাবী পতনের দ্বার খুলে দেওয়া হয়েছিল। রক্ষী বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র ও যানবাহন দিয়ে শক্তিশালী করা হচ্ছে দেখে সেনাবাহিনী শঙ্কিত হয়ে পড়ল। কয়েকটি রাজনৈতিক উপদলও ক্ষিপ্ত হয়ে উঠল, কেননা একদিকে তাদের অপসারিত করা হচ্ছে, কিন্তু অপরদিকে তাদের চেয়েও বেশি দুর্নীতিবাজদের সুযোগ দেওয়া হচ্ছে। মার্টিন উলকার্ট, গার্ডিয়ান, লন্ডন, 16 আগস্ট 1975। 1973 সাল পর্যন্ত রক্ষী বাহিনীতে ভারতীয় উপদেষ্টা ছিল। এরপরেও রক্ষী বাহিনীর অফিসাররা ট্রেনিংয়ের জন্য ভারতে দেয়াদুনে যেত। রক্ষী বাহিনীর সংখ্যা 20,000 দাঁড়িয়েছিল। লক্ষ্য ছিল আরও অনেক বেশি। রক্ষী বাহিনীর সংখ্যার জন্য নয়, যেভাবে সরকার তাদের অনুগ্রহ দেখাতো তাতেই সেনাবাহিনী ক্ষুব্ধ হয়ে উঠেছিল। প্রচুর টাকা খরচ করা হতো রক্ষী বাহিনীর ব্যারাক তৈরির জন্য। আধুনিক অস্ত্রশস্ত্রের বেশিরভাগই পেত রক্ষী বাহিনী, আর সেনাবাহিনীকে সন্তুষ্ট থাকতে হতো সেকেলে অস্ত্রপাতি নিয়ে। রক্ষী বাহিনীকে আধুনিক স্বয়ংক্রিয় রাইফেলে সজ্জিত করার আলাপ আলোচনা চলছিল, অথচ সেনাবাহিনীর হাতে পুরনো 303 রাইফেলের বেশি কিছুই নেই। অমিত রায়, সানডে টেলিগ্রাফ, লন্ডন, 17 আগস্ট 1975। সমস্যার মোকাবেলা না করে মুজিব গুন্ডা বদমাইশ নিয়ে 25,000 লোকের রক্ষী বাহিনী খাড়া করেছিলেন, যাতে সেনাবাহিনী আর বিদ্রোহ করার সাহস না পায়। সেনাবাহিনীর মধ্যে প্রথম অসন্তোষ দেখা দেয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা পাকিস্তান থেকে ফিরে এসে যখন দেখতে পেলেন যে তাদের অধীনস্থ অফিসাররাই কয়েক ধাপ ডিঙ্গিয়ে কর্তা হয়ে বসে আছেন। গত বছর এই অসন্তোষ প্রায় প্রকাশ্য বিদ্রোহের পর্যায়ে এসে পড়েছিল। সেনাবাহিনীকে মজুতদার ও চোরাকারবারি খুঁজে বের করার কাজে নিয়োগ করা হলো, কিন্তু তাদের অনুসন্ধানের ফলে যখন স্বয়ং মুজিবের ঘনিষ্ঠজনরাই জড়িত বলে প্রমাণিত হতে লাগলো, তখন তাড়াতাড়ি সেনাবাহিনীকে ব্যারাকে পাঠিয়ে সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। নিউ স্টেটসম্যান, লন্ডন, 27 সেপ্টেম্বর 1974। ফুলে ফেপে ওঠা তরুণ বাঙালিরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে সরবখানায় ভিড় জমায়। তারা বেশ ভালোই আছে। রাজনৈতিক দালালি করে ও ব্যবসায়ীদের পারমিট জোগাড় করে তারা আজ ধনাঢ্য জীবনযাপন করছে। সরকারি কর্মচারীদের তারা ভয় দেখাচ্ছে, নেতাদের উপর প্রভাব বিস্তার করছে এবং প্রয়োজন হলে অস্ত্র প্রয়োগ করছে। এরাই হচ্ছে আওয়ামী লীগের বাছাই করা পোষ্য। আওয়ামী লীগের উপরতলায় যারা আছেন তারা আরও জঘন্য। যাদের মুক্ত করেছেন সেই জনসাধারণের মেরুদণ্ড ভেঙে তারা আজ ফুলে ফেপে উঠেছেন। ডেভিড হান্ট, কার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, হংকং, 10 জানুয়ারি 1975। 1974 সালে সেপ্টেম্বর ও অক্টোবরে গ্রাম বাংলায় দৈনিক গড়ে 60টি রাজনৈতিক খুন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই খুনের শিকার হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অথবা তাদের সমর্থকরা। প্রতিশোধ নিতে গেলে আওয়ামী লীগের অনুচররা এবং সরকারি এজেন্সিগুলো গ্রাম বাংলায় সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে জনসাধারণকে সরকারের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে দিয়েছে। জরুরি আইনে ন্যস্ত স্পেশাল ক্ষমতার বলে শেখ মুজিব স্বয়ং কিংবা তার দল যাকেই বিপজ্জনক মনে করবেন তাকে জেলে পুরতে পারবেন। আর এভাবেই বাংলাদেশে আজও যেটুকু সরকার বিরোধিতা টিকে আছে তা সমূলে ধ্বংস করে দেয়া হবে। শেখ মুজিবকে চলে যেতে হয়েছে কারণ তিনি নির্মমভাবে তার রাজনৈতিক বিরোধীদের হত্যা করেন। এর বিরুদ্ধে চলার মতো সরকারের যদি কোনো বক্তব্য থাকে অথবা যদি কোনো সাক্ষী সাবুত থাকে তাহলে তা বলা বা দাখিল করার জন্য আমি সরকারকে আহ্বান জানাই। কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক রহমানের জবানবন্দি, সানডে টাইমস, লন্ডন, 26 মে 1976। দেশি পত্রপত্রিকা। দেশি পত্রিকার মধ্যে আমি সবচেয়ে বেশি উদ্ধৃতি নিয়েছি দৈনিক গণকণ্ঠ থেকে, কারণ দৈনিক গণকণ্ঠই তখন সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে সাহসীভাবে সোচ্চার ছিল।
গণকণ্ঠে রিপোর্ট অবশ্য জাসদ ও জাসদের অঙ্গ সংগঠন রব শাহজাহান সমর্থিত ছাত্রলীগ এবং জাসদের অন্যান্য অঙ্গ সংগঠনের উপর আক্রমণ নির্যাতনের খবরই বেশি ছাপা হয়েছিল। কাজী শামীম লিখেছেন, প্রত্যক্ষভাবে 25,000 রাজনৈতিক কর্মী হত্যার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তাদের 3.5 বছরের শাসনে সমগ্র বাংলাদেশে সংগঠিতভাবে চালানো হয় রাজনৈতিক নিপীড়ন, খুন ও গুম। সে সময় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতি বিন্দুমাত্র সহিষ্ণুতা এরা দেখায়নি। নির্যাতনের হাত থেকে কেউ রেহাই পায়নি। 72 থেকে 75 সালে বিচারাধীন রাজনৈতিক বন্দীকে জেল থেকে বের করে খুন করা হয়েছে। খুন করা হয়েছে প্রকাশ্য মিছিলে গুলি করে। বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে গলা কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এরকম হাজারো দৃষ্টান্ত করুণ স্মৃতি হিসেবে এখনও এদেশের জনগণের হৃদয় জীবন্ত। এ প্রসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রীর পরবর্তীতে প্রেসিডেন্ট ছেলের বিমান কর্মচারীদের মিছিলে প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনাটা উল্লেখ করা যেতে পারে। প্রধানমন্ত্রীর ছেলে এবং তার সাঙ্গপাঙ্গরা 74 সালে মতিঝিলের কাছে বিমান কর্মচারীদের মিছিলে গুলিবর্ষণ করে বিমান কর্মচারী নূর মোহাম্মদকে হত্যা করে। পরে নূর মোহাম্মদের লাশ 30 মিরপুর রোডস্থ তৎকালীন ছাত্রলীগ অফিসে এনে ফেলে রাখা হয়েছিল। তখন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সবকটি অফিস রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এছাড়াও তৎকালীন নেতৃবর্গের মফস্বল বাড়িগুলো এ কাজে ব্যবহৃত হতো। এসব বাড়িতে ভাড়াটিয়া খুনির দল পোষা হতো। ভাড়াটিয়া খুনিরা নেতার নির্দেশে খুন করত এবং নিরীহ জনগণকে ধরে এনে নির্যাতন চালাতো। মানিকগঞ্জ এবং বিক্রমপুর নিবাসী দুজন আওয়ামী লীগ মন্ত্রীর বাড়িতে এ ধরনের কার্যকলাপের অনেক ঘটনা স্থানীয় জনগণ জানিয়েছিলেন। পক্ষান্তরে এই আমলে একটা আধা সামরিক বাহিনীকে পুরোপুরিভাবে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল। সত্যিকার অর্থে এই বাহিনী ছিল একটি আতঙ্ক এবং দুঃস্বপ্ন। এর নাম ছিল রক্ষী বাহিনী। আওয়ামী রাজনৈতিক নিপীড়নের বর্ণনা দিতে গিয়ে জনৈক রাজনৈতিক নেতা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানান, 73 সালে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার মহকুমা পর্যায়ে কর্মীদের রাইফেল, স্ট্যান্ড গান প্রভৃতি সরবরাহ করে ঢালাও হত্যার নির্দেশ দেয়। বলা হয়, সে সময়ের অনেক রাজনৈতিক হত্যার সঙ্গে মন্ত্রীরাও সরাসরি যুক্ত ছিলেন। খুলনায় একজন রাজনৈতিক নেতা জানিয়েছেন, খুলনার একজন রাজনৈতিক কর্মী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে এলে পরদিনই ঢাকার লালবাগের কাছে তার লাশ পাওয়া যায়। সাপ্তাহিক সংহতি, 10 জানুয়ারি 1984। সর্বহারা পার্টি কর্মীদের উপর সন্ত্রাস ও নির্যাতন সম্পর্কে সাপ্তাহিক বিচিত্রা লিখেছে, এই দ্রুত অবনতিশীল সম্পর্ক এবং তিক্ততা ও সংঘাতের জন্য সিরাজ শিকদার সম্পূর্ণরূপে আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেছিলেন। তার মতে, ক্ষমতালিপ্স আওয়ামী লীগ নেতারা ভারতে গিয়ে 6 পাহাড় তথা ভারতীয় আমলাতান্ত্রিক পুঁজিবাদ ও সামন্তবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ এবং পূর্ব বাংলার আমলাতান্ত্রিক পুঁজিবাদ ও সামন্তবাদের দালালে পরিণত হয়েছে। এদের প্রদত্ত আশ্রয়, অস্ত্র, অর্থ ও সমর্থনের বিনিময়ে তারা নিজেদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন, পূর্ব বাংলাকে ভারত ও সাম্রাজ্যবাদের কাছে বন্ধক দিয়েছেন এবং দেশপ্রেমিক মুক্তিবাহিনীকেও তাদের তাবেদারে পরিণত করেছেন। পরিস্থিতিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বর্ণনা করে সিরাজ শিকদার বলেছিলেন, আমাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও ঐক্যবদ্ধ হয়ে জাতীয় মুক্তিযুদ্ধ করার পরিবর্তে আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন মুক্তিবাহিনী আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের রক্তে হাত কলঙ্কিত করেছে এবং আমাদেরকে ধ্বংস করার ঘৃণ্য চেষ্টা চালিয়েছে। দেশপ্রেমিকের বেশে 6 পাহাড়ের দালাল শীর্ষক ইশতেহার, অক্টোবর 1971। রচনা সংকলন, প্রথম খণ্ড, পৃষ্ঠা 40 থেকে 57। বস্তুত সিরাজ শিকদারের অভিযোগটি ভিত্তিহীন ছিল না। জুলাই পরবর্তী অসংখ্য ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। বরিশাল জেলার স্বরূপকাঠি, জালকাঠি ও কাউখালী অঞ্চলে সর্বহারা পার্টির 3টি ইউনিটকে ঘেরাও ও নিরস্ত্র করে গেরিলাদের বন্দী করা হয়। স্বরূপকাঠিতে প্রাণ হারান 4 জন। পেয়ারা বাগানের হেডকোয়ার্টার, গৌরনদী ও মঠবাড়িয়ার বিরাট মুক্ত এলাকা মুক্তিবাহিনী আক্রমণের মুখে দখল করে নেয়। হাসান ও হিমুসহ হত্যা করে কয়েকজনকে। গেরিলা শিখার উপর পাশবিক অত্যাচার চালানো হয়, তার আর খোঁজ পাওয়া যায়নি। সরাসরি আক্রমণের পাশাপাশি ছলছাতুরির পথেও সর্বহারা পার্টিকে ধ্বংসের প্রচেষ্টা চালানো হয়। টাঙ্গাইলের নাগরপুরে, বরিশালের পাদ্রীশিবপুরে এবং ফরিদপুরের কালকিনি অঞ্চলে গেরিলাদের আলোচনা ও সমঝোতার মিথ্যা কথা বলে ডেকে নেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রেই গেরিলারা বিশ্বাসঘাতকতার মুখে পড়েন।
টাঙ্গাইলে দুজনকে কাটাগায়ে লবণ ছিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। কালকিনিতে দুজন এবং পাদ্রী শিবপুরে মাসুম সহ একজন গেরিলা মৃত্যুবরণ করেন। ঢাকার নরসিংদী অঞ্চলে, বরিশালে মেহেদীগঞ্জেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই সংঘাত চলতেই থাকে। টাঙ্গাইলের অধিনায়ক নজরুল ছিলেন এর সর্বশেষ শিকার। স্বাধীনতার পর তাকে প্রকাশ্য জনসভায় বেয়নেটের আঘাতে হত্যা করা হয়। তথ্যগুলো পূর্বোক্ত ইশতেহার এবং ৭২ সালের মার্চে প্রকাশিত অপর একটি ইশতেহার থেকে সংগৃহীত। দ্বিতীয়টির জন্য দেখুন রচনা সংকলন প্রথম খণ্ড, পৃষ্ঠা ৭৭ থেকে ৯৫। এর ফলে সর্বহারা পার্টির গেরিলাদের পক্ষে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ এবং যুদ্ধ পরিচালনা করা খুব কষ্টকর হয়ে পড়ে। মুক্ত এলাকাগুলিরও ক্রমাগত পতন ঘটতে থাকে। ব্যতিক্রম ছিল কেবল বরিশাল জেলার কয়েকটি অঞ্চল। সর্বহারা পার্টি শক্তিশালী সংগঠন এবং নিরাপদ পশ্চাৎপসরণের উপযোগী বিস্তৃত মুক্ত এলাকা থাকায় শেষ পর্যন্ত এখানে পার্টি টিকে থাকে। এই অঞ্চলের অভিযানগুলিতে সিরাজ শিকদার স্বয়ং নেতৃত্ব প্রদান করেছিলেন। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে সিরাজ শিকদারের সর্বহারা পার্টির ভূমিকা বিচিত্রা। স্বাধীনতা দিবস সংখ্যা ৮৭। আওয়ামী লীগের প্রতিপক্ষ হত্যার ধারাবাহিকতায় সবচেয়ে আলোড়িত করেছিল সিরাজ শিকদার হত্যার ঘটনাটি। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল এই নিয়ে পরে বেশ কিছু লেখালেখি হয়েছে। তবে সরকার যে ভাষ্যটি দিয়েছিল সেটা ছিল সর্বৈব মিথ্যা। তাকে গ্রেফতার ও হত্যা সম্পর্কে সাপ্তাহিক বিচিত্রায় লেখা হয়, সিরাজ শিকদার কিভাবে গ্রেফতার হন এবং পুলিশি নিরাপত্তায় কিভাবে তার মৃত্যু ঘটে তার সঠিক সরকারি ভাষ্য এখনো জানা যায়নি। কিন্তু বিভিন্ন সূত্রে আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি তাকে নির্ভরযোগ্য মনে করেই আমরা তা প্রকাশ করছি। ১৯৭৫ সালের ১ জানুয়ারি দলের নেতৃস্থানীয় কর্মীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম গিয়েছিলেন সিরাজ শিকদার। এর আগেই তিনি সংবাদ পেয়েছিলেন তাকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। ১৯৭৪ সালের ডিসেম্বরের প্রথম থেকেই তার দলের উপর ব্যাপক বিপর্যয় নেমে আসে। হরতাল আহ্বানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রেফতার হয়ে যায় বহু কর্মী। অপরদিকে ১৯৭২ সালে দল পরিচালনার জন্য ৬ সদস্য বিশিষ্ট যে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়, ১৯৭৪ সালের আগস্ট মাসে তার অবস্থা দাঁড়ায় ২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। সেপ্টেম্বর মাসে আরেকজন সদস্য ব্যক্তিগত ব্যর্থতার কারণে কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত হলে অবশিষ্ট থাকেন শুধু সিরাজ শিকদার। সিরাজ শিকদারের রাজনৈতিক জীবনের সূত্রপাত ছাত্রাবস্থায়। ১৯৬৭ পর্যন্ত তিনি জড়িত ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে কয়েকজন সমমতাবলম্বীকে নিয়ে। ১৯৮৬ সালের ৮ জানুয়ারি কয়েকজন সমমতাবলম্বীকে নিয়ে শিকদার গঠন করেন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন নামে একটি প্রস্তুতি সংগঠন। এই আন্দোলনকেই তিনি পার্টিতে রূপান্তরিত করেন ১৯৭১-এর ৩রা জুন বরিশাল জেলার পেয়ারা বাগানে। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি এই পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং ১৯৭৩-৭৪ সালে সাংগঠনিকভাবে এর বিকাশ ঘটে। বিভিন্ন সময় কিছু ব্যক্তি এই সংগঠনে যোগদান করেন, যেমন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন প্রমুখ। এবং সবশেষ ১৯৭৪ সালের ডিসেম্বরের হরতালের প্রতি মাওলানা ভাসানীর সমর্থন সিরাজ শিকদারের রাজনৈতিক কর্মকাণ্ডে শক্তি যোগায়। ১৯৭৪ সালে ব্যাপক বিকাশের সময় তার দলে ব্যাপক অবাঞ্ছিত অনুপ্রবেশ ঘটে, যা পরবর্তীতে তার গ্রেফতারের কারণ। গ্রেফতারের সম্ভাবনা আঁচ করতে পেরে এবং বিভিন্ন সূত্রে সেই সংবাদ পেয়ে সিরাজ শিকদার সিদ্ধান্ত নিয়েছিলেন ১৯৭৫ সালে ১৫ জানুয়ারি আরও গোপন অবস্থানে সরে যাবেন। তার দলের অভিযোগ, ১৯৭৪ সালেই জনৈক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ভাগ্নে এই দলের সদস্যপদ লাভ করে। তার মাধ্যমে সিরাজ শিকদারকে পাঠানো সবগুলো সতর্কীকরণ চিঠি পুলিশের হাতে পৌঁছে যায়, আর এভাবেই পুলিশ জানতে পারে তার চট্টগ্রাম বৈঠকের ১ জানুয়ারির কথা। চট্টগ্রাম হালিশহর বৈঠকে আমন্ত্রিত সবাই উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার আগে নিয়ম ভঙ্গ করে একজন সদস্য বাইরে চলে যায় ঘুরে আসার কথা বলে, কিন্তু সে আর ফিরে আসেনি। নিরাপত্তার কারণে সে বৈঠকে নির্ধারিত হয়েছিল সকলের আগে কুরিয়ার সহ বেরিয়ে যাবেন সিরাজ শিকদার। সে মোতাবেক মহসিনকে সঙ্গে করে বেরিয়ে পড়েন সিরাজ শিকদার। কিছু দূর গিয়ে তারা একটি বেবি ট্যাক্সি ভাড়া করেন। এ সময় তার পরনে ছিল ঘিয়া রঙের প্যান্ট, টেট্রনের সাদা ফুল শার্ট, চশমা এবং হাতে ছিল একটি ব্রিফকেস। হালিশহরে বৈঠকের শেষে যখন তারা বেবি ট্যাক্সিতে উঠছেন, ঠিক সে সময় একজন অপরিচিত ব্যক্তি তাদের কাছে লিফট চায়। সিরাজ শিকদার জানতে চান, আপনি কোথায় যাবেন? আমি সামনে গিয়ে নেমে যাব, অন্য ট্যাক্সি দেখুন না। আপনারা যদি আমাকে নিয়ে যান তাহলে খুবই উপকার হয়, অনুনয়ের সঙ্গে বললেন।
এরপরে সে ট্যাক্সিতে চড়ে বসে। পুলিশ পূর্বের সংবাদ অনুযায়ী চট্টগ্রাম শহর থেকে হালিশহর পর্যন্ত পুরো রাস্তার উপর কড়া নজর রেখেছিল। বেবি ট্যাক্সি যখন নিউ মার্কেটের বিপণী বিতানের কাছে আসে তখনই সে অনাহুত সহযাত্রী ট্যাক্সি থামাতে বলেন। এ পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে আগন্তুক লাফ দিয়ে বেবি ট্যাক্সির সামনে গিয়ে পিস্তল উঁচিয়ে ড্রাইভারকে থামাতে বলে। ভয়ে ড্রাইভার রোধ করে গতি, আর সঙ্গে সঙ্গে চারপাশ থেকে স্ট্যান্ড গান হাতে সাদা পোশাকের পুলিশ ঘেরাও করে ফেলে বেবি ট্যাক্সিকে। ঘটনার আকস্মিকতায় জমে যায় লোকজন। একজন ভদ্রলোকের এই পরিণতির কারণ জানতে চাইলে জবাব দেওয়া হয় সে একজন পলাতক কালোবাজারি, তাই তাকে এভাবেই গ্রেফতার করা হচ্ছে। বেবি ট্যাক্সি আটক করার পরপরই 6 জন স্ট্যান্ডগানধারীর একজন এগিয়ে এসে তার হাতে হাতকড়া পরিয়ে দেয় এবং চোখ বেঁধে ফেলে। সঙ্গী মহসিনেরও ঘটে একই পরিণতি। গ্রেফতারের পর সিরাজ শিকদারকে নিয়ে যাওয়া হয় ডবলমুরি থানায়। এই থানা থেকে খবর পাঠানো হয় সর্বত্র এবং জরুরি ভিত্তিতেই সেদিন সন্ধ্যায় চট্টগ্রাম ঢাকা বিমানে বন্দীদের জন্য আসন সংগ্রহ করা হয়। 6:45 যে বিমানে তাদের ঢাকা নিয়ে আসা হয় সেই বিমানটি যাত্রী নিয়ে আসছিল কক্সবাজার থেকে। চট্টগ্রাম পৌঁছার পর নিয়ম ভঙ্গ করে ঢাকাগামী যাত্রীদের নেমে যেতে বলা হয়। যাত্রীরা নেমে গেলে একটি বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয় বন্দীদের। ককপিটের পরেই সামনের 4টি আসন সংরক্ষিত করা হয় তাদের জন্য। কিন্তু বিমান ছাড়ার সময় দেখা যায় বিপত্তি। বিমানের পাইলট বন্দী অবস্থায় কোনো যাত্রীকে বহন করতে অস্বীকার করেন। কিছুটা বাকবিতণ্ডার পর ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায় বাংলাদেশ বিমানের শেষ ফকার বিমানটি। ঢাকা পৌঁছানোর পরপরই তড়িঘড়ি করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। তারপর বিমানটিকে টেনে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারের কাছে। আগে থেকে পেছনের গেট দিয়ে আসা পুলিশের গাড়ি অপেক্ষা করছিল সেখানে। বিমান থেকে অবতরণের সময় আকস্মিকভাবে পুলিশের জনক ইন্সপেক্টর দৌড়ে এসে তার বুকে লাথি মেরে চিৎকার করে ওঠে, হারামজাদা, তোর বিপ্লব কোথায় গেল? এই পর্যায়ে উপস্থিত পুলিশের অন্যান্য কর্মকর্তা হস্তক্ষেপ করে নতুন আক্রমণের হাত থেকে সিরাজ শিকদারকে রক্ষা করে এবং মন্তব্য করে, এত অস্থির হচ্ছেন কেন? কাঘরে নিয়ে আমরা দেখে নেব। বিমানবন্দর থেকে সিরাজ শিকদারকে সোজা নিয়ে যাওয়া হয় স্পেশাল ব্রাঞ্চ অফিসে। সেখানে পাগলা ঘণ্টি বাজিয়ে সতর্ক করে দেওয়া হয় সবাইকে। সর্বত্র একটা সাড়া পড়ে যায়। স্পেশাল ব্রাঞ্চের অফিস ঘিরে ফেলে কয়েকশো পুলিশ। এ বক্তব্য সে সময় আটক এক রাজনৈতিক কর্মীর। সিরাজ শিকদারকে যখন গাড়িতে করে নিয়ে আসা হয় তখন সামনে পেছনে ছিল কড়া প্রহরা। জানা যায় সাইরেন বাজিয়ে সরিয়ে দেওয়া হয় রাস্তার লোকজন। স্পেশাল ব্রাঞ্চ অফিসে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় কমিউনিস্ট টাস্ক ফোর্স এবং রক্ষী বাহিনীর উপর। স্পেশাল ব্রাঞ্চে নিয়ে আসার পর কর্তা ব্যক্তিদের ভিড় বেড়ে যায় সেখানে। সবাই এই মূল্যবান বন্দীকে এক নজর দেখতে চায়, কিন্তু নিরাপত্তার কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি বা পুলিশের সুপারিনটেন্ডেন্টের পদমর্যাদার নিচে কাউকে দেখার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন পুলিশের নিম্ন পর্যায়ের কর্মীরা। গ্রেফতার সত্ত্বেও পুলিশের লোকজনও প্রাথমিক পর্যায়ে তার পরিচিতি সম্পর্কে নিঃসন্দেহ হতে পারেনি। তাই স্পেশাল ব্রাঞ্চে আটক তার দলীয় কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক হেফাজতেই তার উপর চালানো হয় অত্যাচার। অত্যাচারের কথা বের করতে ব্যর্থ হলে শুরু হয় কথোপকথন। আপনি কি জানেন আপনার পরিণতি কি? আমি জানি। একজন দেশপ্রেমিকের পরিণতি কি হতে পারে তা ভালোভাবেই আমার জানা আছে। আমরা আপনাকে শেখ সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলবো। জাতীয় বিশ্বাসঘাতকের কাছে একজন দেশপ্রেমিক ক্ষমা চাইতে পারে না। তাহলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সে মৃত্যুকেই আমি গ্রহণ করব। সে মৃত্যু দেশের জন্য মৃত্যু, গৌরবের মৃত্যু। কথোপকথন রেকর্ডকৃত ভাষ্য নয়, কিন্তু নির্ভরযোগ্য মহল যা জানিয়েছেন তার মর্মার্থই এই। এই পর্যায়ে টেলিফোনে নির্দেশ আসে উপস্থিত পুলিশের জনক ঊর্ধ্বতন কর্তার কাছে। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় তাড়াতাড়ি গুটানোর পালা। কোথায় যেতে হবে কেউ জানেন না, জানেন শুধু কয়েকজন। রাত 10টার দিকে চলতে থাকে এক সাজোয়া বাহিনী। এবারে গন্তব্যস্থল গণভবন। সেখানে অধীর আগ্রহে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অপেক্ষা করছেন বেশ কিছু লোক। রাত 10:30টায় পেছনে হাত বাঁধা অবস্থায় সিরাজ শিকদারকে হাজির করা হয় শেখ মুজিবের সামনে। তাকে দাঁড় করিয়ে রেখেই প্রধানমন্ত্রী শেখ মুজিব তখন আলাপে ব্যস্ত ছিলেন তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে। এ সময় সিরাজ শিকদার প্রশ্ন করেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বসতে বলার সৌজন্যবোধ কি আপনার নেই? সঙ্গে সঙ্গে পেছন থেকে একজন পুলিশ সুপার এগিয়ে এসে পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করেন। গণভবনে কথা কাটাকাটির পর তাকে নিয়ে যেতে বলেন শেখ মুজিব। রাত তখন 12টা। মধ্যরাতে শোরগোল বেঁধে যায় শেরে বাংলা নগরের তৎকালীন রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে।
তাড়াহুড়ো করে সেখানে আটক অন্যান্য বন্দীদের নিয়ে যাওয়া হয় অন্যত্র। সমগ্র এলাকা আলোকিত করে জ্বালিয়ে দেয়া হয় সার্চলাইট। পুরো এলাকা কর্ডন করে ফেলে রক্ষী বাহিনী। সকলের মুখে গুঞ্জন, ফিসফিসানি। তখনও কেউ জানে না কাকে নিয়ে আসা হচ্ছে। রাত 12:15টায় তৎকালীন রক্ষী বাহিনীর প্রধান, অপারেশন প্রধান সহ হেডকোয়ার্টারে আসেন। এসে ব্যাটালিয়ন কোয়ার্টার গার্ড থেকে সিরাজ শিকদারের দলের 2 জন নেতৃস্থানীয় কর্মীকে হেডকোয়ার্টারে কোয়ার্টার গার্ডে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রাত 12:30টায় মহসিন সহ সিরাজ শিকদারকে নিয়ে আসা হয় রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। তারপরেই একজনকে আরেকজনের কাছ থেকে আলাদা করে নেওয়া হয়। রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় পুলিশের বিশেষ টিম ও রক্ষী বাহিনীর 11 ব্যাটালিয়নের এসপি কোম্পানির উপর। পরবর্তী প্রহরগুলোর তেমন উল্লেখ কোনো ঘটনা ঘটেনি। 2রা জানুয়ারি ভোর পর্যন্ত অভুক্ত অবস্থায় তাকে আটক রাখা হয় রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। 2রা জানুয়ারি 1975 সিরাজ শিকদারকে কড়া প্রহরাধীন নিয়ে যাওয়া হয় সাভারে। 4টি ডজ গাড়ি ও 1টি টয়োটা গাড়ি অনুসরণ করে তাকে। সাভারে তাকে সারাদিন রেখে দেওয়া হয় তৎকালীন রক্ষী বাহিনীর ক্যাম্পে। সন্ধ্যার পর পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হন সেখানে। রাত 9টার দিকে তাকে আনা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আরেকটু এদিকে। সেখানে হাত বেঁধে রাস্তার উপর দাঁড় করিয়ে গুলি করা হয় বলে অনুমান করা হয়। পার্শ্ববর্তী এলাকায় যারা গুলির শব্দ শুনেছেন তারা কেউ ভয়ে বের হননি। ভেবেছেন সে সময় নিত্যদিনের মতনই একটি ঘটনা। পরদিন অনেকে রাস্তার উপর দেখেছেন জমাট বাঁধা রক্তের দাগ। মৃত্যুর পর তার লাশ নিয়ে আসা হয় স্পেশাল ব্রাঞ্চে। সেখান থেকে নেওয়া হয় কন্ট্রোল রুমে, তারপর পাঠানো হয় মর্গে। ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীর এমনই মৃত্যু এদেশে বা বিদেশে নতুন কোনো ঘটনা নয়, কিন্তু নিরাপত্তা হেফাজতে মৃত্যু ঘটলে তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। তাই প্রশ্ন উঠেছিল চারু মজুমদারের মৃত্যুকে নিয়ে, চে গুয়েভারার মৃত্যুকে নিয়ে, হাসান নাসিরের মৃত্যুকে নিয়ে। আর এই 1978 সালে চে গুয়েভারার মৃত্যু সম্পর্কে স্বীকারোক্তি করতে হয়েছিল বলিভিয়ার প্রাক্তন সরকার প্রধানকে। বাংলাদেশের নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে দাঁড়ায় সিরাজ শিকদারের মৃত্যু। প্রত্যেক রাজনৈতিক নেতাকে সাংবাদিক সম্মেলনে জবাব দিতে হয় এই প্রশ্নের। জনসভায় ব্যাখ্যা করতে হয় পরিস্থিতি। এ প্রশ্নে প্রেসিডেন্ট জিয়াও বলেছেন আইন তার নিজস্ব পথ বেছে নেবে। সিরাজ শিকদারের পিতা দাবি করেছেন তদন্ত, জনগণ দাবি করেছেন তদন্ত। এখন প্রশ্ন, কখন এই ঘটনা সম্পর্কে প্রকাশিত হবে শ্বেতপত্র? সিরাজ শিকদার হত্যার নেপথ্য কাহিনী, বিচিত্রা, 19 মে 1978। এই ঘটনা সম্পর্কে সাপ্তাহিক সংহতিতে লেখা হয় 9 জানুয়ারি 1975 সাল। চট্টগ্রাম হালি শহরে পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতৃস্থানীয় কর্মীদের বৈঠক। বৈঠকে যোগ দিতে এলেন সিরাজ শিকদার। তিনি আগেই খবর পেয়েছিলেন মুজিব সরকারের গোয়েন্দা বাহিনী হন্যে হয়ে খুঁজছে তাকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। এজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যে তিনি গোপন আস্তানায় চলে যাবেন। তিনি নেতৃস্থানীয় কর্মীদের সাথে জরুরি বৈঠক শেষে বেরিয়ে এলেন। চট্টগ্রাম নিউ মার্কেটে ওত পেতে থাকা বাহিনীর হাতে তিনি গ্রেফতার হন। সেদিনই বিশেষ বিমানযোগে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। পরদিন তাকে হত্যা করা হয়। সরকারি ভাষ্য মতে সাভারের নিকট তিনি পলায়নরত অবস্থায় গুলিবিদ্ধ হন। সরকারি ভাষ্যটিতে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে সাধারণের ধারণা। বিভিন্ন সূত্রে যে তথ্য পাওয়া গেছে তা থেকে জানা যায় সিরাজ শিকদারকে ঢাকা বিমানবন্দর থেকে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর অত্যাচার চালানো হয়। এখানে তাকে বলা হয়েছিল, আপনি কি জানেন আপনার পরিণতি কি? তিনি জবাব দিয়েছিলেন, একজন দেশপ্রেমিকের পরিণতি কি হতে পারে তা আমার জানা আছে। তাকে শেখ মুজিবের নিকট ক্ষমা চাইতে বলা হলে তিনি জবাব দিয়েছিলেন, জাতীয় বেঈমানের কাছে একজন দেশপ্রেমিক ক্ষমা চাইতে পারে না। সরকারি মহল থেকে বলা হয়েছিল, তাহলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তিনি জবাব দিয়েছিলেন, সে মৃত্যুকেই আমি গ্রহণ করব। সেদিন রাত 10টায় কড়া প্রহরাধীন তাকে গণভবনে শেখ মুজিবের কাছে নিয়ে যাওয়া হয়। পেছন দিকে তার দুহাত বাঁধা ছিল। তাকে সামনে দাঁড় করিয়ে রেখে শেখ মুজিব প্রাইভেট সেক্রেটারির সাথে আলাপে ব্যস্ত ছিলেন। তখন সিরাজ শিকদার শেখ মুজিবকে উদ্দেশ্য করে বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বসতে বলার সৌজন্য কি আপনার নেই? এখানে তার উপর আরেক দফা নির্যাতন চালানো হয়। এতে তিনি প্রচণ্ডভাবে আহত হন। ওই দিন রাতে অভুক্ত অবস্থায় তাকে আটকে রাখা হয়। পরদিন 2রা জানুয়ারি সকালে হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় কড়া প্রহরাধীন তাকে সাভারে আনা হয়। এখানে তাকে সারাদিন রাখা হয়। রাত 9টার দিকে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এক স্থানে আনা হয়। সেখানেই হাত বেঁধে রাস্তার উপর সামনাসামনি দাঁড় করিয়ে তার বুক লক্ষ্য করে গুলি করা হয়।
মৃত্যুর পর তার লাশ নিয়ে আসা হয় স্পেশাল ব্রাঞ্চে, সেখান থেকে আনা হয় কন্ট্রোল রুমে এবং সেখান থেকে মর্গে। মেডিকেল রিপোর্টে তার বুকে 2টো গুলির চিহ্নের উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে তাকে পরিকল্পিতভাবেই বিনা বিচারে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদার, একজন বিপ্লবীর জীবন লেখা। আতা সরকার, সাপ্তাহিক সংহতি, 8 জানুয়ারি 1984। আওয়ামী লীগের তেমনই আরও 4 জন কৃতি সন্তান ছিল ময়মনসিংহের বাজিতপুর হত্যাকাণ্ডের মহানায়ক আবুল আল গং। তারা বাজিতপুরের একটি হাটে হাজার হাজার মানুষের সামনে 4 জন মাঝিকে গাছে ঝুলিয়ে স্টেন গানের ব্রাশ ফায়ারে হত্যা করে। মাঝিদের অপরাধ ছিল তারা আবুল আলের বেআইনি টোল দিতে অস্বীকার করেছিল। বিশ্বের রাজনীতিতে নয়া চিন্তাধারার বিকাশ ঘটেছে। সংগ্রাম চলছে দেশীয় শোষক, সাম্রাজ্যবাদ আর সংশোধনবাদী চক্রের হাত থেকে মুক্তি পাবার আশায়। সংগ্রাম চলছে অবাধ চোরাচালান আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে। পারমিট লাইসেন্স শিকারীদের হাত থেকে শোষিত, লাঞ্ছিত মজলুম মানুষের মুক্তির সপক্ষে জনতার এই সংগ্রামী কাফেলাকে বিভ্রান্ত করে, ভয় দেখিয়ে, গুপ্ত হত্যা চালিয়ে এই দেশে দেশি বিদেশি শোষক চক্রের আসনকে পাকাপোক্ত করার পরিকল্পনারই একটা ধাপ হচ্ছে আজকের এই হত্যাযজ্ঞ পরিচালনার অভিযান। এই একটি জায়গায় উল্লেখিত শক্তিগুলোর মহাপরিকল্পনার আশ্চর্য মিল, অদ্ভুত সমন্বয় ঘটেছে। দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রতিটি মানুষ, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলই নির্ভয়ে তাদের বক্তব্য বলতে পারবে। গণতান্ত্রিক অধিকারের বলে বিরোধী দলগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে, এটা আশা করা মোটেই স্বাভাবিক নয়। স্বাধীনতা পূর্বকালে পাঞ্জাবি শাসক গোষ্ঠী যেমন সরকারের বিরুদ্ধে কথা বলাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করত, বিরোধী দলীয় কর্মী ও নেতাদের ভারতীয় চর, কমিউনিস্ট বলে চিত্রিত করত এবং ষড়যন্ত্র থেকে বর্তমান শাসক গোষ্ঠীও রেহাই পায়নি। আজ 30 লক্ষ মানুষের রক্তে অর্জিত স্বাধীনতার পর বর্তমান সরকারের কাঁধেও যেন পাকিস্তানি ভূত ভর করেছে। তাই তো অবাধ চোরাচালান, সরকারি দলের পাণ্ডাদের লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা বললে দেশপ্রেমের একক দাবিদার মহলটির এর মধ্যে রাষ্ট্রবিরোধী চক্রান্ত আর ষড়যন্ত্রের গন্ধ পান। তাই তো স্বাধীনতার প্রথম প্রবক্তা, সর্বজন শ্রদ্ধেয় বৃদ্ধ জননেতা, আজীবন স্বাধীনতাকামী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে রাজাকার আর বদর বাহিনীর দোসর হিসেবে প্রচার করার ঘৃণ্য চক্রান্তের খেলা চলে। স্বাধীনতা উত্তরকালে এই নির্ভীক স্পষ্টবাসী বর্ষিয়ান নেতার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ক্ষিপ্ত প্রায় এককালের জনদরদি এবং দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ এবং বর্তমানে অজস্র টাকা, বাড়ি গাড়ি আর লাইসেন্স পারমিটের মালিক নেতৃবর্গ আর তাদের জি হুজুরের দল একের পর এক মিথ্যা, ভিত্তিহীন কুৎসার জাল রচনা করে চলেছে এবং অবশেষে ব্যাপক গণহত্যার কর্মসূচি গ্রহণ করে উস্কানিমূলক কাজের মাধ্যমে নরসিংদী, টঙ্গী, খুলনা, পাবনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিরীহ কৃষক শ্রমিকের উপর আগ্নেয়াস্ত্রসহ আক্রমণ, সভা সমিতি পণ্ড এবং নেতৃবর্গের উপর প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ, সর্বোপরি দিল্লি, মস্কো, ওয়াশিংটনের বন্ধুদের সহযোগিতায় প্রগতিশীল কর্মীদের সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি করে বাংলাদেশে নতুন ইন্দোনেশিয়ার সৃষ্টি করাই হচ্ছে তাদের আশু লক্ষ্য। সমাজতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে যখন দেশের বুভুক্ষ ক্ষুধিত মানুষের প্রশ্ন এড়ানো সম্ভব হয় না, নিজেদের কৃতকার্যের ফল ভোগ করার আতঙ্ক বিকারগ্রস্ত হয়ে এই খুনি আর লুটেরাদের চোখে তখন জ্বলে উঠেছে চক্রান্তের আগুন, রক্তের তৃষ্ণা আর হত্যার নীল স্বপ্ন। কালোবাজারি আর দেশের সম্পদ বাইরে পাচার বন্ধ করা আর দুঃখী মানুষের সপক্ষে কথা বললে যদি কোনো বিশেষবাদ বা বাহিনীর টার্গেটভুক্ত হতে হয়, তাহলে আমাদের বলার কিছুই নেই। 1.25 লক্ষ বামপন্থী হত্যার পরিকল্পনা এক্ষেত্রে অপ্রতুল, কেননা দেশের 7 কোটি মানুষের অন্তরের দাবিও আজ তাই। সুতরাং এদের সবার সম্পর্কেই তাহলে পরিকল্পনা তৈরি করতে হয়। আমরা জানি ইতিহাস তার পথ নিজে সৃষ্টি করে। একটি রক্তবিন্দু থেকে জন্ম নেয় সশস্ত্র রক্তকণা। সুতরাং ইতিহাসের চাকা উল্টো ঘোরানোর চেষ্টা যে ব্যর্থ হতে বাধ্য, পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠী বাংলাদেশে মরণপণ মুক্তিযুদ্ধের তিক্ত অভিজ্ঞতায় তা যেমন বুঝে নিতে বাধ্য হয়েছে, কেউ যদি সেই পথে অগ্রসর হয় তাদের অভিজ্ঞতাও সে অনুরূপ হতে বাধ্য। সে সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, কিউবা আর লাতিন আমেরিকার ঘটনা প্রবাহ থেকে প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করা উচিত। মানুষের দুঃখ দুর্দশার সমাধান না করে রাজনৈতিক হত্যার আশ্রয় নিয়ে কোনোদিন নিজেদের বাঁচানো যায় না। যুগের দাবি আর লাঞ্ছিত মানুষের অভ্যুদয় ভোরের সূর্যোদয়ের মতোই অনিবার্য। হক কথা, 2 জুন
1972। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বিপ্লবীদের উদ্দেশ্যে অতি সূক্ষ্মভাবে ইঙ্গিত করে বলেন, আমার নির্বাচন দেবার উদ্দেশ্য আছে, এমনি এমনি নির্বাচন দেই নাই। 1973 সালে 7 মার্চের বারোয়ানি লালঘোড়া দাবড়িয়ে দেব। গণকণ্ঠ 18 ডিসেম্বর 1972। শেখ মুজিবের পূর্ববর্তী শাসকেরা বামপন্থীদের সাথে ভালো ব্যবহার করেছেন এ কথা নিশ্চয়ই বলবো না, কিন্তু শেখ মুজিবই বোধ করি বামপন্থী আন্দোলনকে প্রধান এবং একমাত্র শত্রু বিবেচনায় সর্বশক্তি নিয়োগপূর্বক তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। শেখ মুজিবের রক্ত বৃথা যেতে দেব না, রফিক চৌধুরী, নয়া পদধ্বনি, 12 অক্টোবর 1980। প্রতিদিন আমাদের কাছে এমন অসংখ্য সংবাদ আসে যার বিষয়বস্তু হচ্ছে বোমা বিস্ফোরণ, গুলি করে হত্যা বা ডাকাতে পুলিশে গুলি বিনিময়, সশস্ত্র ডাকাতি ইত্যাদি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এসব হত্যা ও রাহাজানির সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের খবর তেমন একটা আসে না। সোনার বাংলা 28 মে 1972। অনুমান করা হচ্ছে যে সমগ্র বাংলাদেশে দৈনিক গড়ে 70 থেকে 100টি আদম সন্তান দুর্বৃত্তের হাতে খুন হচ্ছে। সোনার বাংলা 4 জুন 1972।